আজকের আলোচ্য বিরহ বিষাদ গ্রন্থের সম্পাদক, নাট্যকার, প্রাবন্ধিক, বাংলা একাডেমির সদস্য, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কবি ও সংগঠক, কবিতা কথন আবৃত্তি পরিষদের কর্ণধার জনাব ইমরান শাহ আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গল্প, কবিতা ও সাংস্কৃতিক বিষয়গুলির চর্চা করে থাকেন কবি খালিসা খানম। আপাতমস্তক তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জন্ম 18 আগস্ট চট্টগ্রামে। প্রবহমান কর্ণফুলী নদীর তীরে কবির গ্রাম। লেখালেখি জীবন সেই ছাত্রাবস্থায়। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে তিনি শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে বিলিয়ে দেন। পেশা তার শিক্ষকতা হলেও লেখালেখি তার জীবন। শিক্ষকতার পাশাপাশি একজন কবি ও চিকিৎসক হিসেবে আত্মমানবতার সেবায়ও অবদান রেখে চলেছেন। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকায় লেখালেখি করেন। লেখালেখিকে তিনি নিয়েছেন তার ধ্যান হিসেবে। বিশ্বাস করেন সহজ ও সবুজ জীবন ধারণে। সহনশীল সমাজ ব্যবস্থা ও অহিংস অসাম্প্রদায়িক প্রজন্মের স্বপ্ন দেখেন। শুদ্ধ চিন্তা, মুক্ত বুদ্ধি আর নিথ মানুষদের নিয়ে তার ভিতরে একটা যুদ্ধ আছে। কবির প্রথম যৌথ কাব্যগ্রন্থ কবিতার ভাঙা সংসার প্রকাশিত হওয়ার পর বিরহ বিষাদ কবির প্রথম একক কাব্যগ্রন্থ। তিনি বর্তমানে কবিতা কথন আবৃত্তি পরিষদের বাংলাদেশ শাখার প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। খালিসা খানম এক প্রজ্ঞা, মেধা, সৃজনশীলতায় যার প্রধান ভিত্তি। তিনি একজন মেধাবী কবি। বলা হয়ে থাকে কবিতায় যার একার সন্ন্যাস যাপন করেন উত্তম রূপে, তাদেরই একজন তিনি। অনিশ্চিত মধ্যবিত্ত জীবনের নানামাত্রিক অভিঘাতে দগ্ধ এই কবি সাহিত্য যাপন করেন পরিচ্ছন্ন শুদ্ধতায়। স্বদেশ, সমাজ, সমকাল এবং অস্তিত্বের হাহাকারকে উপজীব্য করে তিনি কবিতার যে শব্দকুটির নির্মাণ করেন তা এক কথায় অনন্য। সেই স্বপ্ন কখনো উচ্চকিত, কখনো নিম্ন। দেশ, সমাজ ও জাতির প্রয়োজনে কখনো কখনো কবিকে এমন উচ্চস্বরে কথা বলতে হয়। তার সামাজিক দায়বদ্ধতা আছে। যুগ যন্ত্রণার অস্ফুট অনুভব। জীবনযাপনে নানা সংকট ও কোলাহলের ভেতর দিয়ে তাকে অতিক্রম করতে হয় কণ্ঠকাকীর্ণ পথ। পরিবার, সমাজ এবং পুরুষতান্ত্রিক কবি মানুষের ভেতর নিজেকে প্রতিষ্ঠা করার এই যুদ্ধ অনেক কঠিন। তিনি বলেন, আমি কখনো 10-এর মধ্যে 1 হতে চাইনি, 11 হতে চেয়েছি। যা ভালো অকপটে বলি, ভালো না হলে তাও বলি। আমাদের কবিরা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, কিন্তু অপরের প্রশংসায় বড় কৃপণ। এই দীনতা কাউকে বড় করে না। সমস্যা যে রক্তের মতো আমাদের বোধের উত্তরাধিকার ঘটে না। আমরা এই জাগতিক বিশ্বের এমনই প্রাণী যারা কেবল ইচ্ছা পদ্ধতিতেই চলি, আর সেই ইচ্ছা পদ্ধতিটি নারীর জন্য আজও পুরোপুরি অর্গলমুক্ত নয়। আবার উল্টো করেও বলা যায় সে চাইলেই পুরোপুরি অর্গলমুক্ত হতে পারে। তবে তার আগে আরও বহু জায়গা থেকে তাকে মুক্তি নিতে হবে। তিনি যেমন বাংলা কবিতার আবহমান ধারাকে আঁকড়ে রেখেছেন, তিনি কবিতায় নিরীক্ষার কাজটা দেখাতে সক্ষম হয়েছেন মোটা দাগে। আর্থর এমন লিখেছেন, কবি হবেন দ্রষ্টা, নিজেকে তিনি বানাবেন স্রষ্টা। তার প্রথম ও একক কাব্যগ্রন্থ বিরহ বিষাদ পাঠক সহজভাবে গ্রহণ করবেন। মঞ্চে উপস্থিত আছেন 21শে পদকপ্রাপ্ত, আমি দাদা বলেই ডাকি। আমি খুব গর্বিত অনুভব করছি এই মুহূর্তে যে আমি ওনাকে বলার পরেই উনি রাজি হয়ে গেছেন। যদি উনি শিডিউল মেলাতে পারছিলেন না, তারপর বলেছে যে ঢাকা থেকে ফোন করে এসো তুমি, আমি আসব। আমি আমাদের এই আসলে একটা বইয়ের মোড়ক উন্মোচন মানে একটি কবিকে নতুন করে
পরিচয় করিয়ে দেওয়া। আপনাদের একটা মেসেজ দিয়ে যেতে চাই চট্টগ্রাম সম্বন্ধে। আপনারা জানেন যে কবিতার রাজধানী কোথায়? কবিতার রাজধানী, আমি বাংলাদেশের কথা বলছি, শাহবাগ। ছড়ার রাজধানী কোথায় জানেন? চট্টগ্রাম। এখানে যত ছড়া আজ পর্যন্ত রচিত হয়েছে, পৃথিবীর কোনো ভাষায় আজ পর্যন্ত এত ছড়া কেউ লেখেনি। পৃথিবীর কোনো ভাষা নাই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ আমরা পড়াশোনা করেছি, সাহিত্য নিয়ে এখন করছি। আমি জানি এখানে অনেক বড় বড় রাইটার জন্ম নিয়েছে ছড়া। আর শাহবাগে আমরা যেখানে আড্ডা দিই, ওখানে আমরাই নাম দিয়েছি সানি ভাইটা, এটা সহজে আমাদের শাহবাগটা হচ্ছে কবিতার রাজধানী। আমি দুটো পংক্তি বলবো। এখানে আলোচিত কিছু কথা বলে গিয়েছেন যে ওনার এই কবিতার বইটি হয়তো একসময় উনি নাম করবেন। আমি সেটাই বিশ্বাস করি। আসলে যার আকাশ যত বড়, তার চিন্তা চেতনা ঠিক তত বড়। আমার আকাশ যদি শুধু চট্টগ্রাম হয়, আমি নোয়াখালীর খবর জানবো না। আমার আকাশ যদি সুবিশাল হয়, আমি লন্ডন আমেরিকার খবরও জানবো, জানতে হবে আমাকে। কেন? আমার আকাশ তো অত বড়, সীমানা নেই। তো সেই জন্যই আমি মনে করি আকাশে যে তারাগুলো জ্বলছে, সেই রকমই ওনার প্রত্যেকটা লেখার অক্ষর বর্ণ জ্বলুক, আপনাদেরকে বা বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে যাক। এটা আমি আমার একান্তই চাওয়া। অন্ধকার তোমার পায়ে পড়ি, এক মুঠো আলো দাও, আমি তোমার গোলাম হব। এটা আমারই একটি কবিতার দুটো তিনটে লাইন। এই কবিতার সাথে আমি দেখেছি পরবর্তীতে মিলিয়ে আমাদের আরেকজন কবি আছেন, মেহেদি ভাইকে হয়তো আপনারা অনেকে চেনেন। মেহেদি হাসান, বিশিষ্ট আবৃত্তি শিল্পী। মেহেদি ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি বলেছি যে আরে আপনি তো এই কবিতা তো দেখা যাচ্ছে এটার সাথে মিল আছে, বরিশালের এক কবি, আমি যে থাকতে পারি। আমি বাংলায় কথা বলি, তিনিও তাই বলেন। আমি সমসাময়িক লিখেছি, উনিও তাই লিখেছেন। কিছুটা হেরফের হয়ে হয়তো মিলতে পারে, বলছে না শব্দ চয়নে কোনো সমস্যা নেই, কিন্তু ভাবটা ঠিক আছে, একরকম হয়তো হতেই পারে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, কবিতা দেবতা তো সুন্দরের প্রকাশ, এটা আপনারা জানেন। নজরুল বলেছেন, যা সুন্দর তাকে বরণ করতে হয় সুন্দর দিয়ে। আপনারা কি জানেন যে এই কবিতা নিয়ে আমি সবাইকে আবারও বলছি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলছি, এখানে আমি কোনো ধার্মিক আলোচনা করছি না, কিন্তু যে কথাটা বলবো হয়তো মনে হতে পারে কোনো ধর্মীয় আলোচনা করছি। পবিত্র কোরআনে একটি সূরা আছে সম্পূর্ণ কবিদের নিয়ে। সূরার নাম হচ্ছে আশ-শুরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এলেন এক সাহাবী, হুজুর আয়াতে বলা হয়েছে সব কবি জাহান্নামে, কান্নাকাটি করছে, বলছে সব কবি জাহান্নামে না, যারা অশ্লীলতা পারে তারা নিশ্চয়ই জাহান্নামে যাবে। নজরুল ইসলাম যখন লিখলেন ছায়া সঙ্গীত বা অন্য কিছু ভজন লিখলেন, তখন সবাই বলল মুসলমানরা কাফের হয়ে গেছে। আবার যখন উনি 10 বছর ইসলামী সঙ্গীত বা বিভিন্ন ইসলামী লিখলেন, তখন বলল এই মোত্তাকটা মুসলমান হয়েছে। কবিদের আসলে কোনো ধর্ম নেই, এদের একটি ধর্ম আছে। সে ধর্মটার নাম কি জানেন? মানবতা। এই ধর্মটাই তারা শিক্ষা দীক্ষা নিয়ে থাকে। তো সেই জন্যই বলবো, এই আশুরা যখন আয়াত নাজিল হলো, তো সেখানে কবিদের জন্য সুসংবাদও আছে। সেটা কিরকম? সুসংবাদটা হচ্ছে যারা দেশ জাতি এবং তার নিজ নিজ ধর্মের প্রতি অনুরাগ পোষণ করে রচনা করবে, তার ঈশ্বর তার বিধাতা তাকে মূল্যায়ন করবে।
কোনো জাতিকে বলেন। তো এই জন্য আমরা খুঁজবো না কে ধর্মীয় আঙ্গিকে লিখছে, কে প্রেম লিখছে, কে বিষাদ লিখছে। আসলে একটা আঙ্গিকে এক একজন লেখকের সৃষ্টিশীলতা প্রকাশ পায়। তো সেই জন্যই আমি আবারও বলবো, আমার একটি কবিতা ছোট্ট আমি একটু পড়ি, যদিও আমি খালেসা খানের অনুষ্ঠানে এসেছি, আপনারা আমাকে অনেকে হয়তো চেনেন না, এবারই চিনলেন। আমি ওনার কবিতা একটু পড়বো, যেহেতু এই বইটা সম্পাদনাটা আমি করেছি। তাহলে আমি সম্পাদনা এখন পর্যন্ত 110টি বইয়ে পড়েছি, ভারত বাংলাদেশ মিলিয়ে। আমি যখন সম্প্রদায়ের কাছে যাইতাম, সম্প্রদায় বলে এই বাঙালির গায়ে, কারণ আমি চাঁদপুরের ভোয়া, আমি চাঁদপুরের ছেলে। আমি সুভদ্রার কাছে যখন যাই থাকি, কৃষ্ণা বসুর কাছে যখন যাই থাকি। আমি আজকে রোগবাইয়ের কাছে আসছি, একই জিনিস, হাসি দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। যতদিন চিটংয়ে আসবো আমি দেখা করে যাব। আমি আমাদের হরিদা শঙ্কর কথাই বলছি, কারণ ওনাকে আমি যেভাবে, উনি এত ভদ্র মানুষ। আমি এবার ওনার সাথে প্রথম কথা হয়েছে, খুব আন্তরিক এবং খুব নিম্ন স্বরে কথা বলে। আসলে হয়তো আমার মনে হয় জ্ঞানী মানুষরা তাই করে, আমার তাই মনে হয়। আমি দেখেছি যত জ্ঞানী মানুষ খুব নিম্ন এবং খুব ভালোভাবে আচরণ করে কথা বলে। আমি এই খালেসা খানের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে বলবো, আমি এমিলি ব্রন্টেকে দেখতে চাই ওনার মধ্যে। এমিলি ব্রন্টে একজন ইংরেজি কবি, উনি যেন ওনার সেই জায়গায় বাংলা ভাষা প্রতিষ্ঠিত, ওনার লেখা যেন অনুবাদ হয় বিভিন্ন ভাষায়। এই দোয়া, এই প্রত্যাশা দেখি আমি আমার একটা কবিতা পড়ছি। জন্মেছি শুধু কবিতার কৃতদাস হয়ে, প্রত্যেক পঙ্ক্তির ঋণ মেটাবো বলি। আমার আমি কি কবি বানিয়েছি কবিতার জন্য বংশবধ গোলাম। যত চাই ছেড়ে যাব কাপড়ালায়, চুকিয়ে সকল লেনা দেনা, ততই জড়িয়ে যাই কবিতার মোহন জাদুতে। শব্দের মায়া বড়ই নিঠুর। কবি খালেসা খানের একটি কবিতা যদি আমি না পড়ি একটু অন্যায় করা হবে আমার মনে হয়। তো আসলে কবিতার কথা একটু অরুণদা আলোচনা করলেন, কবিতার কথা নিয়েও আলোচনা করলেন। আমি একটা কথা শুধু বুঝি, সুসংবদ্ধ কথামালাই কবিতা, সুসংবদ্ধ কথামালাই কবিতা, আর কিছু না। আমি খালেসা খানের একটি ছোট্ট কবিতা পড়ে শেষ করে দিচ্ছি। ক্ষণিকের ভালো লাগার কেবল স্থায়ী বিষাদের রূপ নেয়। ভালো লাগাতে সৃষ্টি শুধু মুখবিষ্ট হয়। শুরুটা হয় অনেকটা সাময়িক আবেগের কারণে। যখন সময় মোহটা কেটে যায়, ঠিক তখন থেকেই শুরু এড়িয়ে চলা। যে ছিল একসময় তোমার স্মরণী স্বপনী নিশি জাগরণী, যার মুখখানা সদা ভেসে বেড়াতো তোমার দুনয়নী মনের অবয়বে, যার ছবি থাকতো সদা জাগ্রত। অথচ সময়ের প্রয়োজনে একটা সময় সেই মুখখানা থেকে পালিয়ে বেড়াতে ব্যস্ত। আর মন ভর্তি অবজ্ঞা নীতি অবহেলা, তাকে করেছ দুষ্ট কিছু ভালোবাসায়। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। এই সন্ধানী সন্ধ্যায় আপনাদের পেয়ে, রাশেদ ভাইকে পেয়ে, আমাদের প্রধান অতিথিকে পেয়ে, আপনাদের পেয়ে খুব ভালো লাগছে। আমি ঢাকায় গিয়ে বলবো আপনাদের কথা। এখানে মানুষ খুব ভালো। আমার পড়াশোনাটা এখানে, ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট এখান থেকেই করেছি। সেখানে মানুষ যারা ভালোবাসে, ওই যে কলেজাটা কেটে আপনাকে দিয়ে দেবে। আর যারা একবার ঘৃণা করবে, ওরে আর জীবনে বুকে টেনে নেবে। আমি জানি, 8টা বছর থেকেছি। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় ভালোবেসে যাবেন চট্টগ্রামকে, চট্টগ্রামের মানুষকে। তুমি আমার চোখের কোণে অশ্রু বিন্দু জল, ভালোবাসার নোনা জলে
হৃদয়ে ফোটা কমল। তুমি হলে সজীব নিঃশ্বাস, বেঁচে থাকার সম্বল। পরম যত্নে বেঁচে থাকো, এই তো আমার মঙ্গল। তুমি আমার নুন মাতানো গুপ্ত অভিলাষ, হৃদয় মাঝে সুখ ছড়ানো উপচে পড়া বিলাস। হৃদয় বসন্তে মুগ্ধ মাখা, তুমি সত্য ফোটা পলাশ। ভালোবাসার নিত্য ডালে 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 নিত্য তোমার বাস। পাঠ করছিলাম কবি খালেসা খানমের একটি কবিতা। প্রিয় সুধী, এই পর্যায়ে আবৃত্তি নিয়ে আসবে সাদিয়া আক্তার শুভ। কবি খালেসা খানমের লেখা অন্তহীন কামনা। তুমি কি আমার মন ভালো করার দায়িত্ব নেবে? তবে গোলাপের গুচ্ছ হাতে কভু প্রণয়ের প্রতিশ্রুতি দিতে হবে না। অনামিকায় হীরক বা হেমের কোনো প্রণতি জানাতে হবে না। দুই হাতে রেশমি চুড়ি পরানোর কোনো দায়িত্ব পালন করতে হবে না। শুধু নিখোঁজ ঝিমিয়ে পড়া মনটার যেন অকাল শুকিয়ে না যায়। আর মনের সতেজতায় কিছু বুলির পরশ বুলিয়ে দিও। দু চোখের টলমল জলটুকু গড়িয়ে পড়ার আগে তোমার কোমল স্পর্শে মুছে দিও। তোমার কোমল হাতের ঝিম ধরা মাথায় একটু কপালটা আলতো টিপে দিও। চুলের গোড়ায় 5 আঙুলের হাল দিও। শেষ যাত্রায় তোমার কোলে মাথা রেখে ঘুমোতে দিও। ভালোবেসে ক্ষমা করে দিও। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ আবৃত্তির জন্য। এ পর্যায়ে আমাদের আজকের আলোচ্য গ্রন্থ বিরহ বিষাদের ওপর আলোচনা উপহার দেবেন কবি মাহবুবা চৌধুরী। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় হরিশঙ্কর দাস স্যার, আছেন রাশিদ ভাইয়া, আছেন অরুষি, আছেন আজিজ রহমান ভাইয়া, আছেন আমাদের প্রিয় আপা, আর আছেন আজকের সভাপতি এবং এই কবি, এই গ্রন্থের কবি খালেসা খানম। আছে আমার সামনে প্রিয় শ্রদ্ধেয় এবং ভালোবাসার ভাই বোনেরা, প্রিয় উপস্থিতি, সবাইকে আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের সন্ধ্যাটি আসলে একটু অন্যরকম একটা সন্ধ্যা। প্রতিদিন আমাদের এখানে আয়োজন হয়, কিন্তু আজকে যেন মনে হচ্ছে সন্ধ্যাটা একটু অন্যরকম। এই জন্য বলছি যে আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু সবাই আমার পরিচিত নয়। এখানে আমরা যারা প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে আসি, ম্যাক্সিমামই আমাদের পরিচিত একটা বন্ধু এখানে সবসময় উপস্থিত থাকেন। এই জন্য ভালো লাগছে যে আজকে নতুন অনেকের সাথে পরিচিত হব, নতুন অনেকের মুখে আমি দেখছি। তো সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে মূলত এই অনুষ্ঠানটি কবি খালেসা খানমকে নিয়ে। আমি প্রথমেই তাকে তার প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিষাদকে নিয়ে অভিনন্দন জানাচ্ছি। সত্যি অনন্য একটি কাব্যগ্রন্থ সে নির্মাণ করেছে। তার নির্মাণ শৈলী এবং তার শব্দচয়ন এবং আরও আমি যেটা পেয়েছি এখানে, তার অনুভূতি প্রবণতা, তার পারিপার্শ্বিকতার বোধ অনন্য, অসাধারণ। আর এই জন্যই তার এই কবিতার বইয়ের প্রতিটি কবিতাই আলাদা একটা মাত্রা নিয়ে আমাদের সামনে এসছে। আমি আশা করব এই বইটি পাঠক নন্দিত হবে, পাঠক প্রিয়তা পাবে। কবি খালেসা খানম আসলে ব্যক্তিগতভাবে খুবই
অমায়িক একটি মেয়ে। তারপরে আছে যেটা আমি বলবো, একটা মেয়েকে যখন বাইরে গিয়ে কাজ করতে হয় তখন তাকে অনেক কিছুই পোহাতে হয়। এরপরে তার ভিতরে সাহিত্যিক মনটাকে বাঁচিয়ে রাখা আসলে খুবই কঠিন একটা ব্যাপার। খালেসা খানম নিজেকে বলে মধ্যবিত্ত থেকে উঠে আসা একজন কবি। আমি বলবো না, আমি বলবো সে একজন যোদ্ধা, সাহিত্যের জগতে যোদ্ধা। না হলে এমন একটা গ্রন্থ সে নির্মাণ করতে পারতো না। এটা তো আছেই। আরো আমি আজকে অভিবাদন জানাবো তার পরিবারকে, তার ছেলে মেয়ে, স্বামী, সন্তানদেরকে। কেননা একটা মেয়ে যখন বাইরে চাকরি করতে যায় তাকে বিভিন্ন প্রতিকূলতা পোহাতে হয়। ঘরে বাইরে তাকে সবকিছুই এই দুটো হাত দিয়েই গুছিয়ে নিতে হয় সুন্দরভাবে, পরিপাটিভাবে। এরপরে তাকে একটু সময় বের করতে হয় লেখালেখির জন্য। খালেসা খানম সেখানে উঠে এসেছে, এই জন্য ওকে আরো একবার অভিবাদন। তার পরিবার তাকে যদি সহযোগিতা না করতো তাহলে তাকে এই অবস্থায় আসাটা কঠিন হতো। সুতরাং আমরা যারা মেয়েরা আছি তারা যদি পরিবারের কাছ থেকে সহযোগিতা পায়, স্বামীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, এবং আরও যারা পরিবারে আছেন, মা বাবা, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক যদি আমাদের বন্ধু বান্ধব থেকে তারাও যদি কিছুটা সহযোগিতা করে তাহলে অতি সহজেই একজন যার ভিতরে অন্তর্গত কবিতা বাস করে তাকে জাগিয়ে তোলা কোনো ব্যাপারই না। তো আমি আরো একবার অভিবাদন জানাচ্ছি আমাদের নতুন কবি খালেসা খানমকে। আসলে সে তো নতুন না, সে অনেক আগে থেকেই লিখছে, কিন্তু এটা তার প্রথম কাব্যগ্রন্থ, সেই হিসাবে আমি বলছি যে সে নতুন। আসলে তার লেখা অলরেডি অনেক পত্রিকায় বেরিয়েছে এবং সে মোটামুটি ভালো একটা স্থান দখল করেছে আমাদের চিটংয়ের মধ্যে, এবং তাকে অনেকেই চিনে, পত্রিকায় লেখালেখির মাধ্যমেও চিনে। আবার তার যে প্রত্যেকটা সামাজিক মাধ্যমের সাথে তার যে যোগাযোগ, সেই জন্য সবাই চেনে। যদি আমাকে বলতে হয় তার এই কবি বইটা সম্পর্কে, তো প্রথমে আমাদের অরুণশীল দাদা আমাদের যে কথাটা বলে গেছেন যে 2টা পছন্দ। ধরুন আমি প্রথমে এটা এই পছন্দের এই পোশাকটা যখন খুলে এইভাবে ধরলাম, দেখলাম যে সব উল্টো। আমি ভাবলাম হয়তো এটা কি ভুল এসে গেছে। অনেকক্ষণ পরে আমি দেখলাম যে দ্বিতীয় আরও একটি পছন্দ এখানে আছে, যেটা হলো আসল পছন্দ। তো সেদিকেও ইনশাআল্লাহ পরবর্তী সময়ে খালেসা খানম সহ এখানে যারা প্রকাশক আছে, সম্পাদক আছে, তারা আরেকটু খেয়াল করবেন যাতে পাঠকের কাছে কোনো বিভ্রান্তি না হয়। আসলে আমাদেরকে যখন সমালোচনা করতে বলা হয় তখন আমি মনে করি, আমার ক্ষেত্রেও, আমি যেহেতু খালেসা খানমের মতো একটা সাধারণ কবি, খালেসা খানম আমার চেয়ে অনেক ভালো লেখক, তো আমি বলবো যে প্রত্যেকটা গ্রন্থ যখন আসবে তখন সেটা আমার জন্য নয়, পাঠকের জন্য। তো পাঠকের উপযোগী এবং পাঠক যেন স্বাচ্ছন্দ্য বোধ করে সেই মতো করেই আমরা বইটাকে উপস্থাপন করার চেষ্টা করব। এ তো গেল। আরও একটা জিনিস, আমি প্রথম কবিতাটা বিরহ বিষাদ। বিরহের চিতায় শুধু পড়িনি আমি, জ্বলেছি জন্ম থেকে, এখন তোমার জ্বালার পালা ঘোরাবো হৃদয়ানলে রেখে। এই কবিতা থেকে বোঝা যায় বিরহ হলেও এর মধ্যে একটি গোপন ভালোবাসা লুকিয়ে আছে। আসলে এই বিরহ বিষাদের ভিতরেও কবি গোপন ভালোবাসাটা প্রত্যেকটা কবিতার মধ্যেই বিরাজমান। সেটাও কিন্তু কবির একটা, যদিও আমরা প্রথম দেখে কবিতার নামটা দেখে বুঝি যে এটা হয়তো একটা বিরহের বই, আসলে কিন্তু তা নয়। ভিতরের এর অন্তর্গত যে স্বাদ,
যেই স্বাদ সেটা আমরা কিন্তু আস্বাদন করব তখনই যখন আমরা এর প্রতিটি কবিতা পাঠ করব। এবং প্রতিটি কবিতাই আসলে এখানে সুন্দর, এবং প্রতিটি কবিতার পিছনে লুকিয়ে আছে এক একটা ছোট ছোট গল্প, এক একটা অনুভব, একটা অনুভূতি, অন্তহীন কামনা। তুমি কি আমার মন ভালো রাখার দায়িত্ব নেবে? এই কবিতাটা মানে কিছুক্ষণ আগেই আমাদের একজন পড়ে গেলেন, আর আমি আরেকটা দেখি, ফিরে দেখা। জীবনের বহুবার বৈশাখানা দিয়েছে, চালিয়েছি তারে তাণ্ডব লীলা, নতুন করে গুছিয়ে নিয়েছি। মানে জীবনে যত বৈরিতাই আসুক না কেন, তাকে সে উঠতে যাবে, এমন একজন কবি আমাদের খালেসা খানম। আমি আরেকবার তাকে শুভকামনা করে বিদায় নিচ্ছি। সবাই নমস্কার। অসংখ্য আন্তরিক ধন্যবাদ আপনার গঠনমূলক আলোচনার জন্য। আমি যখন মাইক্রোফোনে আসি তখন কোনো না কোনো ঝামেলা দেখি। প্রথমবার যখন মাইক্রোফোনে আসি তখন দেখা যাচ্ছে সবার সামনে একটা একটা করে বই দিচ্ছে, তার মানে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে। আবার যখন আমাকে মাইক্রোফোনে ডাকা হচ্ছে তখন দেখা যাচ্ছে বাবা একটু বের থামো। আমাদের আবার দ্বিতীয়বার মাইক্রোফোনে আসা মানে হচ্ছে একমাত্র আমাদের প্রিয় মানুষ, আমার দাদা, যিনি আমার মাথার উপরে থাকেন, ডক্টর হরিশঙ্কর জলদাস। তার প্ররোচনায় ইমরান শাহ আমাকে এখানে ডেকেছেন। মাত্রা ছন্দের জায়গাটা আস্তে আস্তে তৈরি হবে। একেবারেই কেউ ছন্দ শিখে কবিতা লিখতে আসে না। আর বাংলাদেশে আমি যেমন ইমরান শাহ খুব করে বলছিলেন, দায়িত্ব নিয়ে কথাগুলো বলছিলেন, আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। বাংলাদেশে বেশিরভাগ কবি ছন্দ সচেতন নন, সেটা আমি বলতে পারি। কিন্তু আবার যখন এই লাইনে আছি, কবিতা লিখব, আমাদের ছন্দ সচেতনতার দিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন লিখব তখন এই লেখালেখির জায়গাটা পোক্ত করার জন্যে, ভিত্তি মজবুত করার জন্যে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। লেখালেখি বা সৃজনশীল মাধ্যমে যারা কাজ করে তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা একটা আরাধনার বিষয়, সাধনার বিষয়। যে যত বেশি সাধনা করে, আরাধনা করে, তিনি তত বেশি এগিয়ে যেতে পারেন। আর সাধনা আরাধনা এটা হচ্ছে কীরকম, ওই যে একটা ভালোবাসা এই জায়গায় দরকার। ভালোবাসাটা হচ্ছে কবিতার প্রতি, ভালোবাসাটা হচ্ছে শব্দের প্রতি, ভালোবাসাটা হচ্ছে পংক্তির প্রতি, ভালোবাসাটা হচ্ছে ভাবের প্রতি, ভালোবাসা হচ্ছে মানুষের প্রতি, সমাজের প্রতি। এই ভালোবাসা না থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না। ভালোবাসার জন্য হাতের মতোই প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল পদ্ম। কে লিখেছেন? সুনীল গঙ্গোপাধ্যায়। এই ভালোবাসার জন্য এগুলো করা, কিন্তু এমন জিনিস সেটা হঠাৎ করে আমার কাছে আসবে না। তার জন্য আরাধনা করতে হবে, কষ্ট করতে হবে। কপটা চোখের জল ফেলেছে যে তুমি ভালোবাসবে, ভালোবাসার জন্যে কপটা চোখের জল তুমি ফেলেছ, কয়টা রাত তুমি বিনিদ্র কাটিয়েছ সেই ভালোবাসায়। লেখালেখির জন্যও আমাদের সেই ভালোবাসা চাই, বিনিদ্র রাত কাটা চাই। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে গান নিয়ে মঞ্চে আসছে আতিয়া ইকনাথ সাইমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সন্ধ্যা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি রূপে রাজি আছি, আমি রূপে রাজি আছি, তোমার খোলা হাওয়া মাঝি লাগি আছি জাগি সকল রাত্রি বেলা,
মাঝিরে লাগি আছি জাগি সকল রাজি বেলা যোগলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড়কে আমি করবো গীতে দৌড়বো দাতার ভুকুটিতে ঝড়কে আমি করবো গীতে দৌড়বো দাতার ভুকুটিতে দাম ছেড়ে দাও ওগো আমি তোমার বেড়ে বাঁচি আছি রূপে রাজি আছি। অবশেষে এলো সেই মাহেন্দ্র খান, যার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই পর্যায়ে মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, 21শে পদকপ্রাপ্ত ছোট গল্পকার ও ঔপন্যাসিক হরিশঙ্কর জলদাস। ছাত্রী আপনারা যারা আছেন একটু তাকিয়ে দেখুন। এই অনুষ্ঠানে আমি সর্ব অর্থে বেমানান। জিজ্ঞেস করছেন কেন? আপনারা জিজ্ঞেস না করলেও আমি বলতাম যে কেন আমি এই কথা বললাম। তো এখানে যারা আছেন মঞ্চে এবং সামনে যারা বসে আছেন, তাদের প্রায় সবাই কবিতা লিখিয়ে না হলেও কবিতার প্রতি দুর্দমনীয় একটা আকর্ষণ আছে। এই কবিতাময় অনুষ্ঠানে আমার মতো একদম ছন্ন ছাড়া গদ্য লিখিয়েকে, যার বয়স এখনো 20 বছর হয়নি, লিখিয়ে বয়স যার এখনো 20 বছর হয়নি, আমার লেখা মানে সাহিত্য জীবনের জন্মদাতা এখানে বসে আছেন রাশেদ রৌফ ভাইয়ের প্রকাশনা থেকেই আমার প্রথম 3টে বই বেরিয়েছিল, তার মধ্যে 5টা বই বেরিয়েছিল। তার মধ্যে একটা বই আপনারা আমার অপরাধ নেবেন না, বেশ নাম করে ফেলেছে, তার নাম হলো জীবনানন্দ ও তার কাল। এটা অনেক বড় কলবল হয়েছে এবং কলকাতা থেকেও কলকাতার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এটা পাঠ্য হয়েছে। তাহলে সেই হিসেবে লেখক হিসেবেও আমার বয়স সেই 2004-05 থেকে মাত্র 16-17 বছর হলো। আপনারা এখানে যারা আছেন তারা অনেকেই এসে অনেক বেশি সময় ধরে লিখছেন। তারপরেও ইমরান শাহ, তার সাথে আমার এই বুঝি প্রথম পরিচয়, মানে প্রত্যক্ষগত পরিচয়। তিনি কেন যে ঢাকা থেকে আমাকে এখানে বেছে নিলেন, আমি তাকে বারবার প্ররোচিত করেছি। রাশেদ রৌফ ভাইয়ের নাম বলার সাথে সাথে উনি বলেন যে উনি তো আমাদের তালিকায় প্রথমেই আছেন। না বললাম যে আরেকজন কবিকে বেছে নেন, উনি বলেন যে না, আমি তো অন্য কোনো কবিকে চাই না, আমি আপনাকেই চাই। কেন চান সে প্রশ্নের উত্তর উনি এড়িয়ে গেছেন। হয়তো ভালোবাসেন অথবা অন্য কোনো কারণে তিনি আমাকে চেয়েছেন। পরে জানলাম যে এই কবিতা বইয়ের জন্মদাত্রী যিনি, তিনি নাকি আমার ছাত্রী। এই ছাত্রীত্বের দাবিতে এবং ইমরান শাহের ভালোবাসার দাবিতেই আমি এখানে এসে উপস্থিত হয়েছি। আপনারা আমার কথা শুনে হয়তো হতাশ হচ্ছেন যে আমি গদ্য লিখি, কথাবার্তাগুলো একটু চাঁচাছোলা মনে হচ্ছে, যে কবিতার অনুষ্ঠানে এরকম গদ্য লিখিয়ে সাদা চুলের লোককে কেন নিয়ে আসা হয়েছে। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু চুপি বলতে চাই যে চুলদাড়ি পাকে আছে, মন পাকে নাই, মনে যার থাকিবার সে তো থাকে নাই, তাই চুলদাড়ি পাকে আছে, মন পাকে নাই। আমার চুলও পেকেছে, দাড়িও পেকেছে, আজকে অনুষ্ঠানে আসবো বলে কেটে ফেলেছে বলেই দাড়ির সাদাত্বগুলো, শুভ্রতা আপনারা দেখতে পাচ্ছেন না।
কিন্তু মনে সেই তরুণ বয়সের, কিশোরী বয়সের কবিতা রমণীটা রয়ে গেছে। কবিতা রমণীকে ভালোবাসি বলেই গদ্য লিখে হওয়া সত্ত্বেও এই কবিতাময় অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। কবিতা আমি ভালোবাসি, কবিতাকে আমি শ্রদ্ধা করি। দু চারটা কথা বলবার আগে আমি আমার ব্যক্তি জীবনের একজন শিক্ষাগুরুর কথা বলি। সেই শিক্ষাগুরুর নাম হলো কবি। আমি শব্দ শিখি কবির কাছ থেকে। এই বাংলা সাহিত্যে, আমি অন্যান্য দেশের সাহিত্য আমার খুব ভালো করে পড়া নেই, সেজন্য বাংলা সাহিত্যকেই আমার জানা আছে বলেই বলছি। বাংলাদেশে বাংলা সাহিত্যে যত নতুন, বিচিত্র এবং আশ্চর্যকতাপূর্ণ শব্দ নির্মাণ করেছেন একমাত্র কবিরাই। কখনো গদ্য লেখিয়েরা নতুন শব্দের স্রষ্টা নন। এই কবিদের কাছ থেকে আমি শব্দ শিখি, শব্দের প্রকরণ প্রকৌশল শিখি, শব্দ প্রয়োগের বিচক্ষণতাগুলো তাদের কাছ থেকে আমি রপ্ত করি। সেই জন্য আমি প্রতিদিন, আপনারা যদি কেউ কখনো আমার বাসায় যান, যে আমার যা কিছু সংগ্রহ আছে তার মধ্যে কবিতার সংগ্রহই সর্বাধিক। কবিতাকে আমি ভালোবাসি, কবিতা লিখি না। এই কথা বলার পরেই রাশেদ ভাই প্রতিবাদ করেছিলেন আমি নাকি কখন কবিতা লিখেছিলাম। সে অনেক আগে একটা বইয়ের জন্য আমাকে কবিতাটা লিখতে হয়েছে। যাই হোক, এটা আমার ব্যক্তিগত কথা। আমি এখানে এসেছি শুধুমাত্র ভালোবাসা জানাবার জন্য কবিতার প্রতি, এবং বিশেষ একজনের প্রতি আমি আমার স্নেহ, ভালোবাসা এবং আমার অভিপ্সা জ্ঞাপন করবার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। এই বইটা নিয়ে নানা রকমের কথা হচ্ছে। আমি ঘরে ঢুকবার আগে দরজা নিয়ে একটু কথা বলি। এই বইটার উচ্চারণটাও কেউ কেউ ভুল করছেন, যে বিরহ বিষাদ বলছেন। সাধারণত বাঙালিরা বিরহ বললেই বিষাদ কথাটা চলে আসে, বিরহ বললেই বিষণ্ণ কথাটা চলে আসে, বিষাদ কথাটা আসে না। এই শব্দ প্রয়োগের মধ্যে এক ধরনের বৈচিত্র্য আছে, এক ধরনের নতুনত্ব আছে। বিরহের পরে বিষাদ শব্দটা ব্যবহার করলেই এখানে একেবারে পথ চলতি একটা শব্দ যুগলের কথা এখানে উচ্চারিত হতো, কিন্তু বিষাদ দিয়ে সেই শব্দ যুগলের মধ্যে এক ধরনের বৈচিত্র্য আনা হয়েছে, এবং এই কথা এই কাব্যের জন্য বিশেষ অর্থময়ও বটে। বিরহের প্রতি তিনি বিষাদ, চাকরিয়ারা বললেন সালন মজানো, আমি কিছুক্ষণ আগে বললাম মজানো, এই কথার অর্থেই বিষাদ শব্দটা ব্যবহার করা হয়েছে। তিনি এই কবিতার মধ্যে বিরহকে বিষাদের পর্যায়ে নিয়ে গেছেন। বিষাদের উল্টো দিকে কি? বিষাদের উল্টো দিকে হলো যে গ্রহণযোগ্যতা, গ্রহণতা, মধুরতা, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এই ভেতরে 42টি কবিতার মধ্যে যা কিছুই আছে সবকিছুর মধ্যেই বারবার ঘুরে ফিরে বিরহের বিপ্রতিভ শব্দ, বিপ্রতিভ ভাবনাগুলো এখানে উপস্থাপিত হয়েছে। পরের প্রচ্ছদের কথা বলা হয়েছে। পরের প্রচ্ছদটা একটু উল্টো হয়ে গেছে। আমি প্রকাশককে কিন্তু বেশ কিছুক্ষণ আগে স্ত্রীর নিচে বেশ কিছুক্ষণ চাপাচাপি করা হয়েছে, আমি দেখেছি। কেউ মধুরে, কেউ আবার বিষাদে তাকে বেশ ধোলাই টোলাই করা হয়েছে, স্ত্রীও করা দেওয়া হয়েছে। আমি তার জানার জন্য বলছি যে এটা একটু উল্টো দিকে হলে ভালোই হতো, কিন্তু এটা প্রকাশকের নতুনত্ব নেই, বা এইটা একেবারে খারাপ কিছু হয়নি। এই দুই প্রচ্ছদের বই একেবারে নতুন নয়, একেবারে খারাপ কিছু নয়, সমালোচনা যোগ্যও নয়। আপনারা যারা পড়াশোনা করেন তারা জানবেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের আমাদের ছোট নদী বলে একটা বই আছে। আমাদের ছোট নদী, তিনি জীবনে ভারতবর্ষের যত নদীগুলোতে ভ্রমণ করেছেন এবং বিশ্বের অন্যান্য দেশে যত নদীগুলোতে ভ্রমণ করেছেন, এই নদীগুলোতে ভ্রমণের কথাগুলো তিনি আমাদের ছোট নদী বইটাতে করেছেন, এবং সেখানে তিনি প্রথম দিকে এক ধরনের প্রচ্ছদ দিয়েছেন, ঠিক উল্টো দিকে আর ধরনের প্রচ্ছদ দিয়েছেন। এরকম একেবারে হতাশ হওয়ার কোনো কারণ নেই, শুধু একটু ওলট পালট হয়ে গেছে। আমরা বইতে একটু ঢুকবার চেষ্টা করি। তার আগে একটু বলে নিই যে খালেসা খানমকে আমি আসবার পর থেকে
দেখছি ও দাবি করেছিল আমাকে যখন ফোন দিয়েছে, সে আমার ছাত্রী, তাকে আসার পরে সে জানি না, সে শিক্ষকতা করে এইটুকু জানি তার হাজব্যান্ড আছেন বোধহয় পেছন দিকে, যে বেশ হেডমাস্টারের মতো মনোভাব নিয়ে বা একটু গাম্ভীর্য নিয়ে বসে আছে। আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম যে এরকম একটা হেডমাস্টারের মতো গাম্ভীর্য নিয়ে যে মহিলা বসে থাকেন সবসময়, সে কি করে এরকম ভালোবাসার কবিতাগুলো লিখেন। আবার ডেকে নেওয়ার সময় তার পাশে আবার সাধনাদিকেও ডেকে নিয়েছেন, তিনিও আরেকজন হেডমিস্ট্রেস। এখন তো আর বোধহয় আপনারা লিঙ্গান্তরের ব্যাপারে কোনো রকম কথা বলেন না, সবাই সভাপতি, সবাই সম্পাদক। সাধনাদি নিশ্চয়ই হেডমিস্ট্রেস নাকি, তাই তো বলা হলো, নাকি হয়তো ভুল বলেছি। যাই হোক, এই নামটা কিন্তু আমার কাছে খুব বিচিত্র মনে হয়েছে। আমি ইমরান ভাইকেও জিজ্ঞেস করেছি কি বললেন। প্রথমবার যখন উনি বললেন যে খালেসা খানম, আমি ভালো শুনিনি, আমি খালেদা শুনেছি। আবার খালেসা যখন আমাকে ফোন দিল, আমি তখনও খালেসা শুনেছি। আমি বললাম নামটা আমার কাছে খুব সুন্দর, এবং খালেসা কিছুটা বিব্রত হয়েই সে নামের অর্থ সে ফোনের মধ্যে আমাকে বলে দিয়েছিল, স্বর্গীয় ইত্যাদি কিছু। এখন আমরা একটু পবিত্রতা ইত্যাদি, আমরা একটু ভিতরে ঢুকি। আমি বলি যে এই কাব্যের মধ্যে 42টি কবিতা আছে। আমি খালেসার বয়স 42 বছর কিনা জানি না, সে বুদ্ধি করে তার জন্ম তারিখটা দিয়েছে 18 অগাস্ট। এটাকে আগস্ট হবে কিনা জানি না, বাংলায় লেখা হয়েছে অগাস্ট, কিন্তু তার বয়সের সালটা দেয়নি। নারীরা যা করে, যে নারীরা আসলে একটু বয়স লুকিয়ে টুকিয়ে একটু তরুণী থাকতে পছন্দ করেন, তো তার বয়স যদি 42 বছর হয় তাহলে 42টা কবিতার সাথে বেশ মিলে যাবে। তার 42 বছরের জীবন সাধনার 42টি কবিতা এখানে সন্নিবেশিত হয়েছে। আমার খুব মজা লাগলো এই নারী বলি, এখন তো আর ছাত্রছাত্রী বললে গোসা করতে পারে। এই নারীর বসবাস কিন্তু নদী পারে। আমি এখানে আসবার জন্য একটু দোনামানাতেই ছিলাম যে আসবো কি আসবো না, আসবো কি আসবো না, কিন্তু আমি ফ্ল্যাটটা পড়তে গিয়ে দেখলাম এই নারী, এই মহিলা বাস করেন কর্ণফুলী নদীর তীরে। কর্ণফুলীটা আমারও নদী। আপনারা যারা লিখেন, কিশোর কবি, শিশু কবি, কিশোর কবি বা তরুণদের বা সবার জন্য যারা লিখেন, তাদের প্রতিপ্রত্যেকেরই কিন্তু ব্যক্তিগতভাবে একটা করে নদী আছে। রবীন্দ্রনাথের পদ্মা আছে, জীবনানন্দের কপোতাক্ষ নদী আছে। এরকম করে আপনি দেখুন যে যত কবির কথা বলবেন, সব কবিদের কিন্তু একটা নিজস্ব কবি আছে। যাদের কোনো কবিতা নেই, তাদের অন্তর্গতভাবে হৃদয়ের মধ্যে একটা ফল্গুধারা আছে, সেটাও নদী। সেটা ভালোবাসার, কখনো বিরহের, কখনো হলো যে মৃয়মানতার, কখনো উৎফুল্লতার একটা নদী সবসময় আমাদেরকে, আমাদের ভেতরে, আমাদের চারপাশে প্রবহমান থাকে। সেই জন্য আমরা লিখতে পারি, কবিতা লিখতে পারি, গদ্য লিখতে পারি। খালেসার একটা নদী আছে, সেই নদীর নাম কর্ণফুলী। অর্থাৎ খালেসা জলের মানুষ, জলের কবি। খালেসা জলের কবি, যদিও জলের প্রসঙ্গ এই কবিতাগুলোর মধ্যে মাত্র 4 এসছে, খুব বেশি জল নিয়ে কথাবার্তা বলেনি খালেসা। কিন্তু আমার তখন মনে হয়েছে আমি তো জলদাস, যদিও লবণাক্ত, আমারও জল আছে, আমার জলগুলো কিন্তু লবণাক্ত, আমি সমুদ্র পানির মানুষ। আর খালেসা যে জল আছে সেটা মিষ্টি জল। মিষ্টিত্ব বিতরণ করা যায় কবিতা দিয়েই, শুধু গদ্য দিয়ে মিষ্টি বিতরণ করা যায় না। তাহলে নোনা জল সবসময় মিষ্টি জলের প্রতি প্রত্যাশী হবেই। এই জন্য সমুদ্র এসছে নদীর কাছে, কর্ণফুলীর কাছে, মিষ্টি জলের মিষ্টিত্ব অনুভব করবার জন্য। যাই হোক, খালেসা সবসময় মানুষের কথা বলবার চেয়েছেন এখানে, যদিও একেবারেই নিত্য নৈমিত্তিক রান্নাবান্না, সংসারের অশান্তি প্রশান্তি এগুলো খুব সবসময় আসেনি। এসছে ভালোবাসার কথা, আসছে বিরহের কথা, আসছে পেয়ে না পাওয়ার কথা, আসছে এই বিষয়গুলো আছে। আর তার নামের যে বিচিত্রতার কথা তো আমি বললাম, নামটা অত্যন্ত অদ্ভুত, এবং যে একবার শুনবে, যদি ছকে দ করে না ফেলে, তাহলে সারা জীবন সবাই মনে রাখবে। খালেসা তার বক্তৃতার মধ্যে নিশ্চয়ই সাহস করে তার বয়স কত
সেটা আমাদের জানিয়ে দেবে, তাহলে আমার বক্তব্য অনেকটা হয়তো সহজ হবে। আমি কবিতার কথা বলতে চেয়েছি, আপনারা এখানে করেন। আমি একটা জায়গায় বলবার চেয়েছি বা এখানেও বলছি, আসলে কবিরা মুরগির মতো। দেখেন আবার লাফিয়ে উঠে চলে আমার দিকে ধেয়ে আসবেন না। কবিরা মুরগির মতো, মুরগিরা ডিম পারে, পারে তো? মুরগিরা ডিম পারে। আমরা কিন্তু কথায় কথা অনেক ভুল করে থাকি। ভাই কি দিয়ে খেয়েছেন ভাত? বলছে মুরগি দিয়ে খেয়েছি, অথচ খেয়ে আসছে মোরগ দিয়ে, তাই না? সবসময় জবাই করবার সময়, খাওয়ার সময় কিন্তু মুরগির নাম বলি আমরা। অর্থাৎ অত্যাচারের সময়ও, জবাই করা তো একটা অত্যাচার, অত্যাচারের সময় আমরা নারী জাতিকে বেছে নিই। তো কবিতা হলো মুরগি যেমন করে ডিম পাড়তে পারতে, ডিম পাড়া শেষ হলে মুরগির রক্ষণকর্তা যারা, তারা একটা খাঁচার মধ্যে সেখানে বৈজাল খের দিয়ে ডিমগুলো দিয়ে মুরগিকে তা দিতে দেয়। 26 দিন বোধহয় মুরগি, এখানে কেউ পালেন কিনা জানি না। 28 দিন, 28 থেকে 26, আচ্ছা 21 দিন হাঁসের ডিম, 28 দিন মুরগি, 28 দিন, 21 দিন পরে বাচ্চা ফুটে বেরোয়। কবিরাও রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে, জীবন দেখতে দেখতে, বই পড়তে পড়তে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে দিতে শব্দগুলো সংগ্রহ করেন, অভিজ্ঞতাগুলো সংগ্রহ করেন। সেই অভিজ্ঞতা শব্দগুলো ভাবনার খাঁচার মধ্যে রেখে তা দিতে থাকেন। তা মানে কি? উত্তাপ দিতে থাকেন। কবিতা এই শব্দটাকে আপনারা দুভাগে বিভক্ত করেন। দেখুন, কবি যোগ তা, কবি তা দিয়ে যা ফুটান তাই হলো কবিতা। কবি তা দিয়ে যা ফুটান। এখন কবি কিসে তা দেন? অভিজ্ঞতার শব্দের মধ্যে তা দেন, এবং সুশৃঙ্খল ভাবে। রাশাদ ভাই বলছিলেন, অরুণ বাবু বলে গেছিলেন যে সুশৃঙ্খল ভাবে সন্নিবেশনের কথা আছে। যদি সুশৃঙ্খল ভাবে সন্নিবেশনের বিষয়টা যদি হস্তগত করা যায়, করদলগত করা যায়, তাহলে অভিজ্ঞতা যদি সমৃদ্ধ হয়, উত্তাপটা তাটাও যদি যথাযথ হয়, তাহলে সেটা যথার্থ কবিতা হবে। খালেসার এই কবিতাগুলো কবিতা হয়েছে কিনা আমি অত নির্মমতায় আমি যেতে চাই না, তবে এইটুকু দৃষ্টি আপনাদের আকর্ষণ করছি, কাব্যের নাম দিয়েই তিনি কিন্তু উতরে যাচ্ছেন। কখনো তিনি, কখনো সে বলছি আমি। খালেসাকে যেতে চান? ঠিক আছে, আসুন। এখানে দেখেন বিরহ, বিরহ, বিষাদ, বিষাদ, বয়ের অনুপ্রাস আছে। অরুণবাবু, বয়ের অনুপ্রাস আছে। তিনি কিন্তু তার প্রথম কাব্যের মধ্যে এই অনুপ্রাসের ব্যবহারটা ভালোভাবেই তিনি রপ্ত করেছেন। তিনি রপ্ত করেই তার প্রথম কাব্যগ্রন্থটা নিয়েছেন। আমরা যে যতই সমালোচনা করি, এই বই লজ্জরে হয়েছে, এই বই ধ্যাত্তারে গোবিন্দপুর হয়েছে, এই বইয়ের ছাপাগুলো ভালো হয়নি, যে যাই বলুন, আর কারো মনোভঙ্গ হলেও খালেসার কখনো মনোভঙ্গ হবে না, কারণ এটা তার প্রথম সন্তান। প্রথম সন্তানের প্রতি, প্রথম প্রেমের প্রতি, প্রথম বইয়ের প্রতি কখনো মানুষ বেদনা, কখনো মানুষ খারাপ দৃষ্টিতে দেখাতে পারে না, অপ্রিয় হতে পারে না। আপনারা যারা প্রেম করেছেন এইটুকু পথ আস্তে আস্তে, বা যারা একটু ঘুরিয়ে গেছেন, সংসারের জীবনযাপন করতে করতেও আমরা কিন্তু পূর্বজনকে বারবার স্মরণ করি, পুরনো প্রেমকে স্মরণ করি। আমরা যারা দাম্পত্য জীবন যাপন করছি তারা সবাই কিন্তু পুরনো প্রেম থেকে বিরহ বিযুক্ত হতে পারি না, যদিও বিয়ে করেছে আরেকজনকে। ঠিক তেমনি করে প্রথম সন্তানকেও সে যদি আতুর হয়, সে যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়, তার প্রতি আমাদের ভালোবাসা কমে না। খালেসারও তার বইয়ের প্রতি এক ধরনের দুর্দান্ত ভালোবাসা থাকবে। এই বই নিয়ে তিনি এই কাব্য জগতে অংশগ্রহণ করেছেন। তার আগে তার সুকন্যা, আপনারা ওকে, আমি একটু সামনে আসো, ওকে আর একটু বলি। ও জারিন আমার সাথে মানে মাঝামাঝি 1 বছর ওর সাথে পরিচয়। তো ও শুধু চট্টগ্রাম ভিত্তিক আবৃত্তি করে না। এখন আমি ওকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, নিয়ে গেছি। আমি ওকে দেশের বাইরে গণ্ডি ছাড়িয়েছি, ইতিমধ্যে ছাড়িয়েছি। বিদেশের যারা বাইরে যারা কবি, কলকাতা,
লন্ডনে থাকেন, বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী ইন্ডিয়ান কবিদের কবিতা ও আবৃত্তি করছে, আমি তাদের সাথে কথা বলিয়ে দিচ্ছি। 250 সিনেমা যিনি গান লিখেছেন অসমীয়া ভাষায়, সেই কবিদের সাথেও আজকে কথা বলেছে। আমি তাকে চেষ্টা করছি দাঁড় করিয়ে দেওয়া, ঢাকায় আমি তাকে বিভিন্ন মানুষের সাথে চেষ্টা করছি। আমার ছাত্রছাত্রী যারা শুধু বাংলাদেশে না, আমি 4টা দেশে পড়াই, আবৃত্তি শেখাই, কণ্ঠশীলন করে। তো এই মেয়েটা, আপনারা দোয়া করবেন যেন এই মেয়েটা টেলিভিশনেও কাজ করছে, এখানে যেন ভালো কাজ করে। আপনারা একটু সাপোর্ট করবেন, আর কিছু না। আমি তো ঢাকা থেকে এসে বারবার করতে পারবো না। আপনাদের এটা তীর্থভূমিও চট্টগ্রাম। এই চট্টগ্রামকে আমি আসলে খুব নমস্য। আমার জীবনীতে বাংলা একাডেমি থেকে আমার একটা জীবনী বেরিয়েছে, আমি সদস্য যেহেতু, আমার ওখানে ওরা লিখে দিয়েছেন, আমার গল্প শুনেছে। আমার প্রাণের শহরের নাম হচ্ছে চট্টগ্রাম। কই, আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেটাও তো হতে পারতো, কিন্তু আমি গল্পে গল্পে এখনো বলি এটা প্রাণের শহর। ঠিক আছে, যাদের একটু একটা কবিতা বলবে ভালো করে, তার মাকে আহ্বান জানাবে। হ্যাঁ, পড়ছি লেখকের আরো একটি কবিতা, ছিলে তুমি কার। সুখের দুয়ারে দাঁড়িয়ে তুমি বুঝবে কি তার বেদন, ইচ্ছে ভুলেই যায় না ভোলা, করেছিলে যে ছেদন। সুখের আস্বাদন নিয়ে তুমি আছো তো মহা সুখে, দুঃখের ছাড়া করে না তারা, স্মৃতির মায়া নেই তো বুকে। প্রেমের জলে মৎস্য সেজে কাটলে সাথে সাঁতার, জলে ছেড়ে এখন ডাঙায় বাস, সজাতে পাও তো তুমি, ছিলে তুমি কার। ধন্যবাদ।